আমরা আজকে তোমাকে প্রিয় হাদি বিদায় দিতে আসিনি। আমরা তোমার কাছে ওয়াদা করতে এসেছি, তুমি যা বলে গেছো সেটি যেন আমরা পূরণ করতে পারি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বললেন, বীর ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশের বুকের মধ্যে থাকবে, এটা কেউ সরাতে পারবে না। আজ শনিবার দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির জানাজার আগে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বেলা ২টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান বিন হাদির জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রধান উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয় এবং বেলা ৩টা ঠিক ৫০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ওসমান হাদির দাফন সম্পন্ন হয়। সবাইকে স্বাগত জানাচ্ছি আর কাবেল নিবেদিতদের সন্ধ্যায়। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। শোক হোক শক্তি, জুলাই অভ্যুত্থানের বা জুলাই বিপ্লবের শহীদদের কাতারে আরো একটি নাম যুক্ত হলো, সেটি শরীফ ওসমান হাদির নাম যুক্ত হলো। সেই বিষয়টি নিয়েই তার যারা অনুসারী আছেন এবং পুরো দেশবাসী, আমরা যে দেখেছি গত কদিন ধরে পুরো দেশবাসী ওসমান হাদির জন্য দোয়া করেছেন। তার সুস্থ হয়ে ফিরে আসার একটা কামনা সকলের মধ্যেই ছিল, কিন্তু তিনি ফিরে আসেননি। অথচ তার আদর্শ কিংবা তার যা রাজনৈতিক মতাদর্শ ছিল সেটি তিনি ছড়িয়ে দিয়ে গেছেন সারা জাতির মধ্যে। শোক হোক শক্তি আজকে আলোচনার বিষয় রেখেছে এবং সাথে রেখেছি নূর খান লিটন, তিনি মানবাধিকার কর্মী। তাকে নূর খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। শরীফ ওসমান হাদির মৃত্যু কি বার্তা দিয়ে গেল বাংলাদেশকে বা বাংলাদেশের রাজনীতিকে? দেখেন, আমরা যদি একটু খেয়াল করি যে জুলাই আগস্টের যে আন্দোলনটা হয়েছে, আন্দোলনের শেষ পর্যায়টি, হাদি তাদের মধ্যে একজন যারা কিনা একদম ফ্রন্ট লাইনে থেকে আন্দোলনটা পরিচালনা করেছেন, সাহস জুগিয়েছেন, সর্বাত্মক অংশ নিয়েছেন এবং ৫ই আগস্টের পর তিনি কিন্তু ফিরে যাননি বা তিনি কোনো সুবিধা নেননি রাষ্ট্রের কাছ থেকে, বা এমন না যে তিনি তার যে স্বপ্ন সেটাকে বিসর্জন দিয়ে তিনি অন্য কোনো কাজে যুক্ত হয়েছেন। বরং বলা চলে যে ৫ই আগস্টের পরে তরুণ নেতৃত্বের একটা বড় অংশ যারা বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়েছেন, সরকারের উপদেষ্টা হয়েছেন, কিন্তু হাদি তার যে বিশ্বাস, তার যে ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে যে অর্জন, সেটাকে সে সবার মাঝে ছড়িয়ে দিতে চেয়েছিলেন এবং সে কারণেই সে কিন্তু প্রতিনিয়ত আন্দোলন সংগ্রামের ভিতর ছিলেন। ৫ই আগস্টেই তার ফুল স্টপ হয়নি, তিনি আন্দোলন সংগ্রাম জারি রেখেছেন এবং তার ভিতরে একটা জিনিস কাজ করেছে যে সাংস্কৃতিক জায়গায় যদি সে পরিবর্তন না আনতে পারে তাহলে তার যে অভিষ্ট লক্ষ্য, তার তো একটা লক্ষ্য ছিল, সেই লক্ষ্যে সে পৌঁছাইতে বেগ পেতে হবে বা পৌঁছাতে পারবে না। যার জন্য দেখেন, সে প্রথম ইনকিলাব মঞ্চ দেখলাম আমরা করলো, তার ৫ই আগস্টের পরপরই দেখলাম সক্রিয় হতে। তারপর আমরা দেখলাম যে ইনকিলাব কালচারাল সেন্টার তৈরি করলেন, সেখানে বই, তারপর সেখানে তার কাওয়ালি ইত্যাদি বিষয়গুলো সাংস্কৃতিক চর্চা ছিল এবং একদিকে সাংস্কৃতিক চর্চা, আর একদিকে আধিপত্যবাদ বিরোধী একটা ভূমিকা, আর একদিকে হচ্ছে জনগণের যে আকাঙ্ক্ষা, জুলাই আগস্টে জনগণ যে আকাঙ্ক্ষা করেছে সেই আকাঙ্ক্ষার জায়গাগুলিকে সে পড়তে পেরেছে, রিড করতে পেরেছে এবং সেই অনুযায়ী সে নিজের একটা ব্যবস্থাপত্র তৈরি করেছে ওই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। যার জন্য আমরা দেখেছি বিভিন্ন সময়ে সে বিভিন্ন কর্মসূচি দিয়ে তার অংশগ্রহণ এবং সর্বোপরি সে যখন, দেখেন আমরা অনেকেই জিনিসগুলো গুলিয়ে ফেলি, সেটা হচ্ছে সেই যখন বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করলো, তার ভিতরে দুটো জিনিস খুব খেয়াল করার মতো। একটা হচ্ছে যখন একটা গ্রুপ যারা মনে করলো যে প্রথম আলোতে আঘাত দেওয়া দরকার, যারা মনে করলো ওই সামনে বসে কোরবানি দেওয়া দরকার, হাদি কিন্তু পরবর্তীতে বললেন যে আমরা কিন্তু এই কাজের সাথে যুক্ত না,
আমরা বরং চাই যারা এইভাবে চিন্তা করছেন তাদের চিন্তাটা ঘুরিয়ে ফেলেন, অর্থাৎ প্রথম আলোকে যদি আপনার পছন্দ না হয় তাহলে ওটার মতো একটা বিকল্প আপনার দাঁড়া করিয়ে দেখান। এই যে একটা চিন্তা, এই চিন্তাটাকে কিন্তু সবাই ধারণ করতে পারেনি। তার আশেপাশের মানুষজনও কিন্তু অনেক ক্ষেত্রেই এই বিষয়টিকে উপলব্ধি করতে পারেননি। ফলে আমরা যেটা দেখলাম, তার যখন প্রথম হচ্ছে সে আঘাতপ্রাপ্ত হলেন, বর্বরভাবে কাপুরুষের মতো তাকে হত্যা করার চেষ্টা করা হলো। পরবর্তীতে 7 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি ইন্তেকাল করলেন, শহীদ হলেন। এবং তারপর তার মৃত্যুর যে ক্ষোভ মানুষের ভিতর তৈরি হয়েছে, এই নারকীয় হত্যাকাণ্ডের বিপক্ষে যে মানুষের একটা ক্ষোভ তৈরি হয়েছে, সেই ক্ষোভকে কাজে লাগিয়ে একটা অদৃশ্য একাধিক ছোট ছোট গ্রুপ বলতে পারেন, অথবা উগ্রবাদিতার সাথে যারা যুক্ত, তারা এই ক্ষোভটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের যে অভিলাষ সেটা পূরণ করার চেষ্টা করে। এরা কারা? এই যে বারবার আমরা জুলাই অভ্যুত্থানের সময় থেকে, জুলাই বিপ্লবের সময় থেকে আমরা শুনে আসছি যে আলু পোড়া খাওয়া মানুষগুলো, মানে ঘর জ্বলছে কারো, সেই আগুনে কেউ এসে হাত সেঁকছে, কেউ হয়তোবা সেই উষ্ণতা নিয়ে চরম আনন্দ পাচ্ছে, কিংবা সে নিজের কার্যসিদ্ধি করছে। এরা কারা যারা বাংলাদেশের একেবারে সরাসরি বিরোধিতা করছে? এইরা মানে এদেরকে কি আমরা চিহ্নিত করতে পেরেছি? দেখেন, এদেরকে আমরা চিহ্নিত করতে পারিনি এ কথাটা ঠিক না, তবে এরা চিহ্নিত। এরা সেই অপশক্তি, যে অপশক্তি বাংলাদেশটাকে মনে প্রাণে, বাংলাদেশের যে মৌলিক নীতিমালা সেই জায়গা থেকে তারা অনেক দূরে, এবং তারা উগ্রতাকেই তাদের আদর্শ প্রতিষ্ঠার জন্য হাতিয়ার হিসাবে চিন্তা করে। এবং যার ফলে আপনি দেখবেন যে হাদির মৃত্যুর পরে যে ক্ষোভ মানুষের ভিতর, সেই ক্ষোভকে কাজে লাগিয়ে তারা বই পড়ালো, তারা প্রথম আলোকে পড়ালো, তারা উদীচীকে পড়ালো, তারা ডেইলি স্টারকে পড়ালো, তারা বিভিন্ন বাড়িঘরে আগুন দিল, এবং সর্বশেষ আপনার উদীচীতেও গতকালকে আক্রমণ করলো, এবং বিভিন্ন মতাদর্শগত ভিন্নতা যাদের সাথে আছে তাদের বাড়িঘরে আক্রমণ করলো। আজকে একটা পোস্টে দেখলাম, মানে ঠিক এই শোতে আসার কিছুক্ষণ আগে একটা পোস্টে দেখলাম যে ওসমান হাদির জানাজার যে জায়গাটা, সেই জায়গাটাতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে অবশ্যই শুধুমাত্র বাংলাদেশের পতাকা ছাড়া অন্য কোনো পতাকা যেন ব্যবহার করা না হয়। মানে তাদের রাজনৈতিক যে চিন্তা ভাবনা সেটা তো একদম অন্য ধরনের ছিল। এটা তো হাদি প্রমাণ করে গেছে নিশ্চয়ই। কিন্তু আপনি যদি লক্ষ্য করে থাকেন যে আগস্ট বিজয় লগ্নে, বিজয়ের পরপর কিছু পতাকা দেখা গিয়েছে, এবং গত 2 দিন ধরে আমরা দেখছি 32 নম্বরে ওই পতাকা, বিভিন্ন জায়গায় এই পতাকাটা প্রদর্শন তারাই করছে যারা ধর্মীয় উগ্রবাদিতাকে প্রশ্রয় দেয়, যারা ওইটাকে অবলম্বন করে তাদের সুবিধা আদায় করতে চায়, তাদের অভিষ্ট লক্ষ্যে যেতে চায়। তো এই গোষ্ঠীটাকে এরা যে প্রচুর জনসমর্থন পেয়ে আছে সেটা মনে করার কোনো কারণ নাই। এটা খুবই ক্ষুদ্র গোষ্ঠী, এবং তারা সবসময় একটা অস্থিরতা তৈরি করতে চাচ্ছে সমাজে। আমি যদি একটু নূর খান লিটন, আমি যদি একটু যুক্ত করি যে এটাকে আসলে কি ধর্মীয় উগ্রবাদ বলবো আমরা, নাকি সেই ছোট একটা গোষ্ঠী যারা আসলে ধর্মটাকে ব্যবহার, মানে ধর্মের আড়ালে গিয়ে কোনো একটা কিছু করতে চাচ্ছে? দেখেন, এখানে খুব স্পষ্টভাবে আমাদের মনে রাখা দরকার যে প্রথম হচ্ছে আমাদের দেশের মানুষ ধর্মভীরু, আর এই ধর্মভীরুতাকে কাজে লাগিয়ে ধর্মীয় বিশ্বাসকে সামনে রেখে তারা তাদের মতো করে একটা পরিকল্পনা হাজির করছে, যেখানে আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর সাথে যেটার কোনো সম্পর্ক নেই। তারা এক ধরনের, এটাকে সহজ সরল ভাষায় যদি বলি, হঠকারী, আরও যদি খুব করে বলি উগ্র, মানে এই গোষ্ঠীটা উগ্র সাম্প্রদায়িকতার গোষ্ঠী। এই গোষ্ঠীটা আপনার ধর্মকে ব্যবহার করে এরা এমন একটা ব্যবস্থা কায়েম করতে চাচ্ছে যেটি আসলে বাংলাদেশের অধিকাংশ মানুষ সমর্থন করার সুযোগ নেই। যেই আদর্শটি আমরা 1971 সালে যেই আদর্শের জন্য লড়াই করে দেশটিকে পেলাম, সেই আদর্শের সাথে সংঘাতময় একটা আদর্শকে তারা আনতে চাচ্ছে।
এইরকম একটি গোষ্ঠী, একাধিক গোষ্ঠী কিন্তু এখানে সক্রিয়, এবং সবাই সবাই যে একই মতের বা একই পথের এই গোষ্ঠীগুলি, সেটা মনে করারও কারণ নেই। এদের ভিতর কিছু মানুষ আছে যারা এক্সপেরিমেন্ট হিসাবে কিছু কাজ করে দেখতে চাচ্ছে। এদের ভিতরে উগ্র মনোভাবাপন্ন বাম রাজনীতির লোকরাও কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সময় তারা এটার সাথে ছিল, তারাও এটার সাথে যুক্ত হচ্ছেন। মানে একটা অস্থিরতার দিকে দেশটাকে নিতে চাচ্ছেন তাদের মতো করে ফায়দা হাসিল করার জন্য। এই অস্থিরতাটা আসলে কেন মনে হচ্ছে যে এই অস্থিরতাটা ঠিক এই মুহূর্তে, যেখানে আমরা একটা 2026-এ একটা নির্বিঘ্ন নির্বাচনের কথা বলছি, সব ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচনের কথা বলছি, সেখানে এই অস্থিরতাটা আসলে তৈরি করে কাদের লাভ? কারণ প্রত্যেকটা দল এখন নির্বাচনমুখী, নির্বাচনের ট্রেনে উঠে গেছে প্রত্যেকে। আমরা যদি খেয়াল করি 5 তারিখের পর থেকে এ পর্যন্ত রাজনৈতিক মাঠে কি ধরনের বক্তব্য এসছে আমরা দেখেছি। বৃহত্তর দুইটা দল তাদের অবস্থা প্রতিনিয়ত পাল্টিয়েছে। 1, 2 নম্বর, নতুন দাবি তারা সামনে নিয়ে আসছে, নতুন কথাবার্তা তারা বলতে চাচ্ছে। এমনকি মাত্র 1.5 মাস আগেও তারা বলেছে মানে গণভোটের আগে নির্বাচন হবে না, মানে জাতীয় সংসদ হবে না, এরকম নানান কথা বলেছে। পিআর ছাড়া মানি না। কিন্তু একটা পর্যায়ে তারা এক জায়গায় এসছে এবং নির্বাচনের দিকে রওনা দিচ্ছে। এই যে এক জায়গায় এসে নির্বাচনের দিকে রওনা দিচ্ছে, এই জায়গাতে অনেকের মানে এই রাজনৈতিক শক্তিগুলির ভিতরে অনেকেই এটার সাথে একমত না, যদিও সেই গোষ্ঠীগুলি খুব ছোট ছোট উগ্র পন্থা অবলম্বনকারী গোষ্ঠী। তারাই চাচ্ছে যে কোনো উপায়ে, যে কোনো ছলছুতায় একটা অস্থিরতা তৈরি করতে, এবং যার জন্য দেখবেন যে কোনো ঘটনা ঘটলেই বাড়িঘরে আগুন দেওয়া, বাড়িঘর ভাঙচুর করা, 32 নম্বরের দিকে মিছিল যাওয়া, ওই প্রথম আলো, ডেইলি স্টার। আগামীকালকে যে আরেকটি মিডিয়া হাউস আক্রান্ত হবে না এটা বলার কোনো সুযোগ নেই, বা নাগরিক সমাজ যে আক্রান্ত হবে না এটাও বলার সুযোগ নেই। এই আতঙ্ক তো তারা মানে আতঙ্ক তো মানুষের মধ্যে কাজ করছে। এই আতঙ্কটা ছড়িয়ে দিয়েছে। এই আতঙ্কটা ছড়িয়ে দেওয়ার ফলে যে জিনিসটা হয়েছে, যে এই যে অপশক্তি, এইটার বিরুদ্ধে কথা বলার কেউ থাকবে না। যেমন আপনি ফ্যাসিজমের বিরুদ্ধে আসলে কি থাকবে না, কারণ এখন পর্যন্ত জুলাই যোদ্ধারা তো সকলেই আছে। আমি একটু বলি, ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াইতে যেমন দেখেছেন যে এইখানে মানুষের ভিতর একটা ভয়ার্থ পরিস্থিতি তৈরি করেছিল, যার জন্য এই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাইতে 15 বছর সময় লেগেছে। ঠিক তদ্রূপ আজকের যে প্রেক্ষাপট, এইখানে দেখেন, আমরা কি কখনো চিন্তা করেছি যে কিছু মানুষ, উচ্ছৃঙ্খল মানুষ সংঘবদ্ধ হয়ে মানুষকে আক্রমণ করবে, মানুষের বাড়িতে ঢুকে চাঁদা নেবে, মানুষের বাড়ি পুড়িয়ে দেবে, মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে টাকা নেওয়ার চেষ্টা করবে? এই জিনিসগুলি কি আমরা ভেবেছিলাম? অনেকে এটাকে স্বাভাবিক বলার চেষ্টা করছেন। আমাদের মতো অনেকেই আছেন যারা আলোচনায় বলছে যে এরকম একটি বিপ্লব বা গণ অভ্যুত্থান শেষ হলে এরকম একটি অবস্থা থাকে। খুবই স্পষ্ট করে দেখেন যে বাংলাদেশের যতগুলি গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে এটা বলার সুযোগ তো নেই, কারণ বিপ্লবের জন্য একটা রাজনৈতিক শক্তি দরকার, দল দরকার, আদর্শ দরকার, সেই অনুযায়ী তার কর্মী বাহিনী, সুশৃঙ্খল কর্মী বাহিনী দরকার। এর কোনোটাই কিন্তু ছিল না। এখানে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বিকজ স্বৈরাচারী শাসকরা চরম বর্বরতা চালিয়েছে, যাকে তাকে বিরোধী দলের লোককে ধরে নিয়ে মামলা দিয়েছে, হত্যা করেছে, গুম করেছে। মানুষের ভিতর প্রচণ্ড ক্ষোভ ছিল, আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ মানুষ ছাত্রদের সাথে যুক্ত হয়ে হাসিনাকে পরাজিত করেছে। হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এখন এই বাধ্য হওয়ার পর অনেকের ভিতরে যে জিনিসটা চিন্তা হচ্ছে, এখানে কিন্তু রাজনৈতিক শক্তি যে চূড়ান্ত অর্থে সমন্বিতভাবে সক্রিয়ভাবে একটা প্ল্যাটফর্মে এসে আন্দোলন করেছিল সেটা কিন্তু না। ফলে দেখা গেছে যে এখানে অনেক ধরনের বাসনা কাজ করেছে। আপনি 5 তারিখের পর দেখেন, আমরা সবাই দাবিদার হয়ে গেলাম যে কে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। মানে একটা কেক কেটে পিস করা হয়েছে, কে কত তাড়াতাড়ি কেকের পিসগুলি নিয়ে নিতে পারে, এরকম। এমনও আমরা শুনতে পেরেছি, দেখেছি, জেনেছি যে আমরা কাউন্ট করেছি শহীদদেরকে, কোন দলের কয়জন শহীদ, সেটা দিয়ে অংশগ্রহণ কার কত বেশি ছিল বা কম ছিল সেটা নির্ধারণ করার চেষ্টা করেছে। এগুলি তো সব ফেক। পাবলিক এই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি, এবং তারাই হচ্ছে এই আন্দোলনের চূড়ান্ত পরিণতিটা দিয়েছেন। এইখানে আরেকটা জিনিস খেয়াল করবেন যে এমন একটা অপশক্তি বিরাজ করছে সমাজে, রাজনীতিতে, যারা শুধু বিশৃঙ্খলতা তৈরি করছে না,
তারা একটা নতুন নতুন বয়ান হাজির করছে, যে বয়ানগুলির সাথে তারা কেউ কেউ 24 আর 71-কে মুখোমুখি দাঁড়া করায় দেওয়া। এটা তো শুরু থেকে, এই প্রচেষ্টা তো শুরু থেকেই ছিল নূর খান লিটন। এই প্রচেষ্টাই আমাদের ধ্বংস করে দেবে, কারণ এই জায়গাটিতে যারা আন্দোলন করেছে যে জনগণ, তারা কিন্তু এই এবারের বিজয় দিবস কিংবা আমি এর আগের বিজয় দিবসের কথা, মানে দুটো বিজয় দিবস গেছে, স্বাধীনতা দিবস গেছে, সবকিছু মিলায়ে আমি যে বলবো যে মুক্তিযুদ্ধ এবং জুলাই যোদ্ধাদেরকে যে মুখোমুখি দাঁড় করানো হয়েছে, জুলাই যোদ্ধারা কি কখনো এই মুক্তিযোদ্ধাদের কে আক্রমণ করে কোনো কথা বলেছে? এটা আপনার কখনো চোখে পড়ছে কিনা? একটা বিরতির পর এসে নিশ্চয়ই আপনার কাছে জানতে চাইবো। দর্শক, আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা একটা বিরতি নিয়ে ফিরছে, এক্ষুনি সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। শোক হোক শক্তি, এই বিষয়টি নিয়ে কথা বলছি। আমার সাথে আছেন আজকে নূর খান লিটন এবং তিনি কথা বলছিলেন। বিরতিতে যাবার আগে নূর খান, যেমনটা আমরা বলছিলাম, আলোচনা করছিলাম যে শুরু থেকেই এই জুলাই অভ্যুত্থানের সময় থেকেই, শুরু থেকেই আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের সাথে জুলাই যোদ্ধাদের মধ্যে এক ধরনের মুখোমুখি একটা রেষারেষি সম্পর্ক, একটা প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বিতা, এই বিষয়টি বারবার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা দেখেছি এই দুদিন আগে যখন বিজয় দিবসের প্রথম প্রহর থেকে একেবারে শুরু করে আমরা দেখেছি জুলাই যোদ্ধারা একেবারে মানে যতখানি সম্ভব ততখানি সম্মানের সাথেই মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গেছেন। তাহলে সেক্ষেত্রে এই কৌশলটা কেন? এটা কি কোনো রাজনৈতিক কৌশলের মধ্যে পড়ে বলে মনে আপনার কাছে মনে হয় কিনা, নূর খান লিটন? জি, দেখেন, সবচেয়ে বড় যে সর্বনাশটা হয়ে গেছে সেটা হচ্ছে গত 15 বছর, গত আমলের যে 15-15.5 বছর শাসন স্বৈরাচারের, এই সময়ের মুক্তিযুদ্ধের চেতনা কোট আনকোট এই শব্দটি যেভাবে তারা ব্যবহার করেছে, হরিলুটের সময় ব্যবহার করছে, সুবিধা আদায়ের সময় ব্যবহার করেছে, মানুষকে হত্যা করার সময় ব্যবহার করেছে, গুম করার সময় ব্যবহার করছে। কিভাবে ব্যবহার করলো? সব সময় জাতিকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করলো যে ওনারা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য একেবারে জীবন দিয়ে চেষ্টা করছেন এবং এখানে কোনো ছাড় নাই। আমরা যেটা দেখলাম, ওনারা এই কথা বলে লুট করলেন, এই কথা বলে ওনার নাগরিকদেরকে হত্যা করলেন, এই কথা বলে গুম করলেন, বিরোধী পথের মানুষদেরকে একেবারে নির্বংশ করার জন্য চেষ্টা করলেন এবং করতে যেয়ে 15.5 বছরের মাথায় আমরা দেখলাম ওনাদেরকে হেলিকপ্টার যোগে পালাতে হলো। এটা আমরা দেখলাম। ফলে জনগণের ভিতরে এই মুক্তিযুদ্ধ নিয়ে এক ধরনের নেগেটিভ, মানে মুক্তিযুদ্ধকে ওই মানে বিগত জালেম সরকার যেভাবে ব্যবহার করছে, ফলে হয়েছে কি মুক্তিযুদ্ধ নিয়ে মানুষের ভিতরে এক ধরনের নেগেটিভ ভাব নিয়ে আসছে। সেই জন্য আপনি দেখবেন যে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এটাকে পুরা মাত্রায় কাজে লাগিয়েছে। পুরা মাত্রায় লাগানোর ফলে আমরা দেখলাম যে 5ই আগস্টের পরপর বা মুভমেন্টের শেষ লগ্নে আমরা যেটা খেয়াল করলাম, তাদের কথাবার্তা কিছু মানুষের একেবারেই, এবং 5 তারিখের পর এমন কিছু ঘটনা ঘটলো, কিছু মুক্তিযোদ্ধার উপরে আক্রমণ হলো, কিছু বাড়িঘরও তছনছ করা হলো। যদিও তাদের অনেকেই রাজনীতির সাথে যুক্ত ছিলেন, আবার অনেকে রাজনীতির সাথে যুক্ত ছিলেন না। কেউ প্যারেড করতে গেছেন, এই যে এইবারও বিজয় দিবসে কেউ মুক্তিযুদ্ধের স্লোগান দিয়েছেন জয় বাংলা, সাথে সাথে তার উপর আক্রমণ হয়েছে। এটা কেন রে বাবা? আপনি বঙ্গবন্ধুর কার্যক্রমের সমালোচনা করতে পারেন, শেখ হাসিনাকে আপনার অপছন্দ ছুঁড়ে মারতে পারেন, কিন্তু আপনি তো এই যে ইতিহাস গাথা যে 32 নাম্বার যে স্মৃতি, এটাকে তো আপনি ধ্বংস করে দিতে পারেন না। এইভাবেই তো মুক্তিযুদ্ধকে মুখোমুখি করা হচ্ছে। ঠিক এইভাবেই তখন শেখ মুজিব মুক্তিযুদ্ধকে ব্যবহার করার চেষ্টা করেছেন, শেখ হাসিনা একেবারে মুক্তিযুদ্ধের নামে যা ইচ্ছা তাই করেছেন। ফলে আজকের এই জায়গায় এসে অনেক সময় মানে একটা গোষ্ঠীর চেষ্টা করছে মুখোমুখি দাঁড়া করায় দেবার জন্য। কিন্তু বাংলাদেশের মানুষ প্রথম হচ্ছে দুটো জিনিস খেয়াল রাখবেন: মধ্যপন্থায় বিশ্বাসী, এক্সট্রিমিজমকে মানুষ প্রশ্রয় দেয় না। এটা গত 50-60 বছর তো আমরা নিজেদের জীবন দিয়ে দেখছি। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি, যে আমরা মুক্তিযুদ্ধ নিয়ে যে বাড়াবাড়ি করে যে ঘটনাগুলি ঘটিয়েছি সেটাকেও মানুষ প্রশ্রয় দেয়নি, পছন্দ করে নাই। ফলে এখন মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিরা খুব এনজয় করছে
কারণ মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে তো ম্লান করে দিয়েছেন। যেমন ধরেন মুক্তিযুদ্ধের নেতৃত্ব বলেন, মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারী বলেন, মুক্তিযুদ্ধকে বিভিন্ন বাক্যে উঠানোর কথা বলেন, সব একটা ব্যক্তি করেছে, আর কেউ সেখানে নাই। এই যে একটা অবস্থা, এমনকি আপনার বঙ্গবন্ধু জেলে থাকাকালীন যেভাবে আন্দোলন তরুণ নেতৃত্বরা করে গেছেন, সেইখানে কোনো কথা নাই। সিয়াজম খানের মৃত্যুর পর একটা মালা রাষ্ট্রের তরফ থেকে দেওয়া হয়নি। মানে আপনি কল্পনা করেন তো একবার। তো এই জিনিসগুলি করে মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে যে জন ঐক্য গড়ে উঠেছিল সেটাকে উনি ধ্বংস করেছেন। আর রাজনীতিটা করেছেন লুটপাটের রাজনীতি, দুর্বৃত্তদের নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন। আদর্শিক কোনো জায়গা ওনার ছিল না। মুক্তিযুদ্ধের চেতনা মানে কি, এই জিনিসটা আর শিখায় নাই। শুধু বলছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে, চেতনাটা কি, কিভাবে বাস্তবায়ন করবে, এটার ধারে কাছে ছিল না। ফলে আজকে যে জায়গাটা একটা শূন্যতা বিরাজ করছে, এটাই হয়তো বা দূর করতে চেয়েছিল হাদির মতো জুলাই যোদ্ধারা। এরা তো অনেকেই আলাপ আলোচনা দিয়ে এই জায়গাগুলিতে আসতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে এখন পর্যন্ত এই যে গোষ্ঠীটা মুখোমুখি দাঁড়া করাতে চাচ্ছে, তারা কিন্তু এখান থেকে যে সরে আসছে এটা বলার আমি দেখি না কোনো সুযোগ আছে। কখনো কখনো মিনমিন করে স্বাধীনতা যুদ্ধের সময় কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করেন, এরকম কথাবার্তা তারা কেউ কেউ বলছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে একেবারে স্পষ্ট করত লিখিতভাবে যে জিনিসগুলি করা দরকার সেটা করছেন না। যেমনি করছেন না স্বৈরাচারী গোষ্ঠী তাদের ভুলগুলো এখনো সামনে স্বীকারই করছেন না, ঠিক একইভাবে ৭১-এ যারা পরাজিত শক্তি ছিল তারাও কিন্তু আসলে কি এভাবে করছেন না, স্বীকার করছেন না, এভাবে স্বীকার না করে কি কোনো রকমের জবাবদিহিতা মুখ থেকে হাত থেকে প্রশ্রয় পালানো যায় কিনা? কারণ তখনই তো আসলে জুলাই আন্দোলনের সূচনা হয়। এটা তো প্রমাণ আমরা দেখেছি। এটা তো পালানো যায় না বলেই তো আমরা দেখছি যে এই হেলিকপ্টার নিয়ে পালাতে হয়। এটা কল্পনা করেন তো একবার, এটা তো কেউ কল্পনাই করতে পারেননি। এবং যিনি পালিয়েছেন তিনিও মনে হয় 6 ঘন্টা আগে জানতেন না যে তাকে এই পরিণতি ভোগ করতে হবে। আমি আবারও হাদির প্রসঙ্গে একটু ফিরে আসি। হাদি প্রথম কেন এই আক্রমণের শিকার? আমরা যতখানি জানি, বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো বলছে, বিভিন্নভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, বিভিন্নভাবে আমরা মূল স্ট্রিম গণমাধ্যমগুলোতে দেখছি, বিভিন্ন জনের কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি যে একেবারে তালিকা করে করে জুলাই যোদ্ধাদেরকে আক্রমণের বা তাদেরকে শেষ করে দেওয়ার বা নিশ্চিহ্ন করে দেওয়ার এক ধরনের চেষ্টা শুরু হয়ে গেছে অলরেডি, এবং প্রশিক্ষিত বাহিনী বাংলাদেশে প্রবেশ করেছে। এই বিষয়টিতে আসলে দেশের বাইরে থেকে যখন প্রবেশ করেছে তখন ধরেই নেওয়া যায় যে আসলে কোন দেশ থেকে আসছে, কিভাবে আসছে, কারা আসছে, এই বিষয়গুলো আসছে, এবং তারা খুন করে পালিয়ে যাচ্ছে, এটাও কোন দেশে গিয়ে আশ্রয় নিচ্ছে সে বিষয়টিও আমরা খুব ভালো মতো বুঝতে পারছি। কিন্তু শুরুতেই কেন হাদি তো কোনো দলের ছিলেন না। দেখেন, এখানে আপনাকে মনে রাখতে হবে যে হাদির এই হত্যাকাণ্ডটা হঠাৎ কোনো ঘটনা না। আমি আপনাকে থামাবো কেন না, আমার একটা বিরতির সময় হয়েছে। হাদির এই হত্যাকাণ্ডটা হঠাৎ করে না, পূর্ব পরিকল্পিত, এবং অনেক বড় পরিকল্পনার একটা অংশ হচ্ছে ওসমান বিন হাদি। আমরা নিশ্চয়ই আলোচনায় ফিরে আসছি একটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। শোক হোক শক্তি, হাদির মৃত্যুর শোক, সেই শোককে শক্তিতে রূপান্তরিত করে ভবিষ্যৎ এবং পরবর্তীকালের বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন, সেই স্বপ্ন সার্থক হোক, এটাই এখন প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রত্যাশা। আজকে এই শোক হোক শক্তি বিষয়টি নিয়ে কথা বলছিলাম নূর খান লিটনের সাথে। নূর খান লিটন, আমি প্রশ্ন করেছিলাম আপনাকে বিরতিতে যাবার আগে, হাদি কেন প্রথম এই যে টার্গেট, সেই টার্গেট লিস্টের প্রথমেই কেন হাদির নাম? হাদি কোনো রাজনৈতিক দল করেনি, তিনি একটি মঞ্চ করেছিলেন ইনকিলাব মঞ্চ নামের। তার রাজনীতির যে ধারাটি সেটিও একদম আলাদা রকমের ধারা। তিনি অন্যভাবে রাজনৈতিক প্রচারণা চালিয়েছেন। তার কাছে দেখা গেছে যে তিনি ভিক্ষুকের পাশে দাঁড়িয়েও অনেক সময় ভোট চেয়েছেন এবং তিনি শিখিয়েছেন কিভাবে ভোট চাইতে হয়। তো সেক্ষেত্রে হাদিকে দিয়ে শুরু হলো কেন এরকম টার্গেট কিলিং মিশনটা? দেখেন, প্রথমে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে হাদির যে ঘটনাটা, এটা কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাজনিত না, হঠাৎ করে কোনো পরিকল্পনাহীন ঘটনা না, এটা একটা সুপরিকল্পিত
সমন্বিত এবং একটা মাস্টার প্ল্যানের একটা অংশ। এইখানে এটা এখন আমাদের সামনে প্রথম ঘটনার শিকার হচ্ছে না হাদি, এটা অন্য কেউ হতে পারত। তবে একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হচ্ছে হাদিকে ফলো করার জন্য একাধিক ব্যক্তি এই ঘটনার সাথে যুক্ত হয়েছে। দেখা গেছে যে তারা পূর্বেও হাদির সাথে যোগাযোগ করেছে, হাদির কাজের সাথে যুক্ত হয়েছে এবং তারপর সময় মতো হাদিকে হত্যা, মানে ঘাতক সবসময় হাদির পাশাপাশি ছিল, মানে একটা বিশেষ সময় পর্যন্ত হাদির সাথে ছিল এবং তার প্রত্যেকটা গতিবিধি নজরে রেখেছে, তার বক্তব্যগুলি শোনার চেষ্টা করেছে, তাকে কনভিন্স করার চেষ্টা করেছে, তার অফিসে যেও মিটিং করেছে। এইটা দিয়ে বোঝা যাচ্ছে যে যেহেতু হাদি কোনো রাজনৈতিক সংগঠনের না, ফলে হাদির এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা বলেন বা বোধ বলেন, সেখানে এক ধরনের এটাকে কি বলবো, শৈথিল্যতা ছিল, যার জন্য সহজ টার্গেট হয়ে যায় হাদি। এটা আমার একটা নিজের অ্যানালাইসিস, এটাই যে সঠিক এটা মনে করার কোনো কারণ নেই। এবং হাদিকে তারা, এইটা একটা জিনিস, আরেকটা হচ্ছে সহজ টার্গেট হওয়া, আরেকটা হচ্ছে হাদি কিন্তু এমন কিছু বিষয় নিয়ে সামনে কথা বলছিল যেটা বাংলাদেশের প্রচলিত রাজনীতির বাইরে এবং একটা আদর্শিক জায়গা তৈরি করার চেষ্টা করছিল। এবং দেখেন, আপনি যদি সাংস্কৃতিক জায়গাটা খেয়াল করেন, তার কিন্তু একটা নিজস্ব স্বকীয় ধারায় তার একটা অবস্থান ছিল। ভোটের কথা যদি দেখেন শেষের দিকে, তো সে ভোটের রাজনীতির সাথে যুক্ত হলেন, নিজেকে ক্যান্ডিডেট করলেন এবং আগামীতে ঢাকা ৮ আসনে সে নির্বাচন করত, সেইটার প্রচারণা চালাচ্ছিল। এবং এই প্রচারণায় কিন্তু সে স্ট্রংলি কিছু কথা বলেছে, যেমন তিনি ২৯৯ জন পার্লামেন্ট সদস্যকেই কিন্তু জবাবদিহিতার আওতায় নিয়ে আসবেন। তিনি বলেছেন চাঁদাবাজি চলবে না ঢাকা ৮-এ। তিনি অনেকগুলি বিষয় নিয়ে কথা বলেছেন, দুর্নীতি চলবে না, এসব অনেকগুলি বিষয় নিয়ে তিনি কিন্তু জনগণের ভিতরে এক ধরনের আলাপ শুরু করেছিলেন, আলোচনা শুরু করেছিলেন। এবং যার জন্য দেখা যায় যে সে যখন প্রচারণায় যেত, তখন আবাল বৃদ্ধ বনিতা নারী একটা শ্রেণী কিন্তু তাকে ব্যাপকভাবে সমর্থন দিয়েছে, তাকে মানে অনেকে চাঁদা পর্যন্ত দিছে কার্যক্রম চালানোর জন্য। এটা আমরা ফেসবুকে দেখলাম। আর সে প্রতিনিয়ত ফেসবুকে আসতো এবং তার বক্তব্যটা প্রচার করত। তো এখন এই ধরনের লোককে যখন টার্গেট করে, কারা করে? যারা দেশকে অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায়, যারা কম ঘটনা ঘটিয়ে বেশি রেজাল্ট পেতে চায়, তাদের জন্য এই ধরনের টার্গেট কিন্তু, মানে এই ধরনের টার্গেট নির্ধারণ করাটা খুবই যৌক্তিক। এবং দেখেন হাদিকে টার্গেট করার কারণে দেখেন কত ক্রিয়া হলো, আমরা তো দেখলাম। তারপর আজকে জনগণের ব্যাপক উপস্থিতি, সব কিছুতে যারা এই নির্বাচনটাকে বানচাল করতে চায়, সেটা ফ্যাসিস্ট সরকার এবং তার আশেপাশের লোকরা যেমন চাইতে পারে, এর বাইরে যারা এই মুভমেন্টে ছিল তাদেরও কিন্তু কেউ কেউ এখনো মনে করে বিপ্লব বেহাত হয়েছে, বিপ্লবকে আবার সংগঠিত করার জন্য আমাদের একটা স্পেস দরকার, আমরা একটা পরিবেশ পেতে চাই। এবং তারাও কিন্তু এই জিনিসগুলিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়, বা এই ধরনের ঘটনা ঘটলে তারা বিশেষ সুবিধা নিতে চায়। তো সেই জন্য আমার কাছে মনে হচ্ছে, এবং আরেকটা জিনিস আমার বলে রাখা আমি মনে করি উচিত হবে, সেটা হচ্ছে যে ঘাতকরা কি শুধু একজনের ব্যাপারে এই কাজটি করবে? না, তাদের কাছে লিস্ট আছে, তারা বলছে তারা থাকুক, স্বাভাবিকভাবে এটা মনে করার যথেষ্ট কারণ আছে। সেটা আমাদেরকে আন্দাজ করিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, দিচ্ছে যে কি ঘটনা সামনে অপেক্ষা করছে। তাহলে সেই ক্ষেত্রে তাদের নিরাপত্তার ব্যবস্থাটা আসলে কি? সেই ক্ষেত্রে সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে এই মানুষদেরকে নিরাপত্তা দেওয়া, যে এই মানুষগুলো ভালনারেবল। এই মানুষগুলো কিভাবে ভালনারেবল? যারা ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়েছে সামনের সারিতে দাঁড়িয়ে, এবং যে সমস্ত মানুষগুলো একটা মানে এটাকে কি বলবো, মানুষের ভিতর প্রভাব তৈরি করতে পারে, সেই সমস্ত মানুষরা, গুরুত্বপূর্ণ যে সমস্ত সাংবাদিক আছেন, আপনার মানবাধিকার কর্মী আছেন, বা বিভিন্ন পেশায় যারা গুরুত্বপূর্ণ, তাদের সবাই কিন্তু এখন ঝুঁকির মধ্যে রয়েছে। এবং একটা অস্থিতিশীল সময়ের মধ্য দিয়ে কিন্তু আমরা সময় পার করছি।
সামনে নির্বাচনটাকে যদি থামিয়ে দেওয়া যায় গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এইখানে কিন্তু অনেকগুলি গোষ্ঠী তাদের সুবিধার জন্য অনেক কিছু ঘটনা ঘটাতে পারে, অথবা কেউ ঘটনা ঘটালো সেখান থেকে অনেক গোষ্ঠী আছে ফায়দা নেওয়ার চেষ্টা করবে। হয়তো ঘটনা আর এক গ্রুপ ঘটিয়েছে, কিন্তু ফায়দা নেওয়ার জন্য অন্যরা যেটা আমরা চেষ্টা হাদি করবে। কেসে দেখছি, আমরা তো বিভিন্নভাবে দেখছি, এটা তো প্রমাণিত সত্য। তো এইখানে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। যেমন ধরেন হাদির মৃত্যু কেন্দ্র করে পরবর্তীতে যে রাত্রে 11:30 বা 11টার দিকে যে সমস্ত ঘটনা ঘটলো, এখানে যথেষ্ট সময় পাওয়া গিয়েছিল। তো রাষ্ট্রের তরফ থেকে যথাযথ ভূমিকা নিয়েছে। প্রথম দিকে তো এটা স্পষ্ট যে দুর্বলতা ছিল, আমরা দেখেছি কয়েকজন পুলিশ কয়েক জায়গায়, এবং এই যে মিছিলগুলি যাত্রা করছিল বা মানুষ বিভিন্ন দিকে যাত্রা করছিল, এবং সেখানে যে কিছু মানুষ চাচ্ছিল কিছু টার্গেট ফিক্সড করে আঘাত দেওয়ার, এই জিনিসগুলি তো গোয়েন্দারাও জানতো, সরকার না জানলে বোকার স্বর্গে বাস করছিল। তো সেইটা দমনের ক্ষেত্রে বা সেইটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। অবশ্য আজকে বলতে হয় যে এখন পরিস্থিতি আল্লাহর রহমতে অনেকটাই থিতিয়ে এসছে, স্বাভাবিকের জায়গায় নিয়ে আসছে। এই জন্য অবশ্যই না নূর খান লিটন, আপনার কি মনে হয় যে নির্বাচনের আগ পর্যন্ত 2026-এর এই নির্বাচনটা খুবই সেনসিটিভ একটা নির্বাচন, এই নির্বাচনের আগ পর্যন্ত মানে এইটা ভাবার কোনো কারণ নেই যে এই নির্বাচনের আগ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক, কিন্তু আজকের দিনের মতো, আজকের দিনে তো মানুষ অনেক ধরনের আশঙ্কা করেছিল, সেই জায়গা থেকে এই মুহূর্ত পর্যন্ত মনে হচ্ছে যে আজকের দিনটা আমরা পার করলাম। অবশ্যই এটা হয়তোবা আশঙ্কা করেছিল, হয়তোবা জুলাই যোদ্ধা যারা আছেন তারা হয়তোবা এই জানাজা কিংবা দাফন অনুষ্ঠানের পরে দেখা যাবে হয়তোবা তারা কিছু একটা করতে পারেন। তবে জুলাই যোদ্ধারা কিন্তু আপনার এই আজকের দিনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, এবং তারা এমন কোনো কর্মসূচি বা এমন কোনো পদক্ষেপ নিতে চাননি বা নেননি যেটা এক ধরনের কেউ হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। অবশ্যই তারা তাদের জায়গা থেকে চেষ্টা করেছেন, রাজনৈতিক দলগুলো তাদের জায়গা থেকে চেষ্টা করেছেন, কিন্তু যে ফ্যাসিস্ট লুকিয়ে আছে এখন পর্যন্ত মিছিলে মিছিলে বিভিন্ন জায়গায়, তারা কি আসলে সেইভাবে ভাবছে কিনা সেই বিষয়টিও কিন্তু এখনো প্রশ্নের ঊর্ধ্বে নয়। অবশ্যই নূর খান লিটন, আজকে আর নয়, আজকের মতো শেষ করতে হচ্ছে আমাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আজকের দিনে। শক্তি, অবশ্যই হাদির মৃত্যু নিশ্চয়ই এই শোক আমরা শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাব। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যার সঙ্গে ছিলেন।